আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত আছো। আজকে আমি তোমাদের জন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস। এটা অত্যন্ত সহজ চ্যাপ্টার। এটা আমরা একদিন ভালোভাবে স্টাডি করলেই আয়ত্ত করা সম্ভব। এখানে ভয়ের কিছু নাই। এখানে আমার যদি এই ক্লাসটা তোমরা ভালোভাবে করো তো ইনশাল্লাহ 100-এ 100 মার্কস পাবা, অন্তত এই চ্যাপ্টারে। তো যা হোক বন্ধুরা, আমরা আলোচনায় আসি। অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝাতে, এই অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝাতে আমাদের কিছু ফ্রেজ ব্যবহৃত হয় এই সকল পার্সনের সাথে, যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু। এখন প্রশ্ন হলো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এটা নিয়ে আমি একটা কিন্তু ভিডিও করেছি, একটা ক্লাস করেছি, ওখানে দেখবা। আর এখানেও আমি এই সম্পর্কে কিছু কথা বলছি। সেটা হচ্ছে এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু বর্তমান বাধ্যবাধকতা বলতে হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতে হবে, এর বর্তমান ভবিষ্যৎ বাধ্যবাধকতা। এই ভবিষ্যৎ বাধ্যবাধকতা বোঝাতে হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহৃত হয়। আর অতীত বাধ্যবাধকতা, আই হ্যাড টু গো হোম, আমাকে বাড়ি যেতে হয়েছিল, এটা হচ্ছে অতীত বাধ্যবাধকতা। কিন্তু যদি আমরা একটু জোর দিয়ে বলি উইল হ্যাভ টু, একটু জোর দিয়ে বলি আমাকে বাড়ি যেতেই হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু। যেমন আই উইল হ্যাভ টু গো হোম, আমাকে বাড়ি যেতেই হবে, আমাকে কলেজ যেতেই হবে। আই শ্যাল হ্যাভ টু গো টু কলেজ টুডে। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা যদি জোর দিয়ে আমরা বোঝাই, তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পর উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু ব্যবহার করব। তো এখানে আমি দুটো উদাহরণ লিখছি, দেখো। উই হ্যাভ টু অবে আওয়ার টিচার্স, আমাদের শিক্ষকের মান্য করতে হবে, আমাদের শিক্ষকদের মান্য করতে হবে, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। তৌহিদ হ্যাড টু ফলো মাই অ্যাডভাইস, তৌহিদকে আমার উপদেশ মানতে হয়েছিল, এটা অতীত একটা বাধ্যবাধকতা। হয়তো কোনো এক সময় তাকে নির্দেশ আমি দিয়েছিলাম, সেক্ষেত্রে সেই নির্দেশটা মানতে সে বাধ্য হয়েছিল। তাহলে বন্ধুরা আমি আবারও বলি, বাধ্যবাধকতা বোঝাতে সাবজেক্টের পরে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু ব্যবহৃত হয়। এবার আমরা আসি 2 নম্বর রুলসে। দুটি কাজের মধ্যে যে কাজটি বেশি পছন্দনীয়, এসব ক্ষেত্রে উড রেদার। এবং কোনো কিছু করা ভালো বোঝাতে হ্যাড বেটার ব্যবহৃত হয়। তাহলে কোনো কিছু করা ভালো, এই ধরনের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো বলতো? হ্যাড বেটার। আর অধিক পছন্দনীয় দুটো কাজের মধ্যে, সেক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব। যেমন এখানে দেখো উদাহরণ লেখা আছে, আই উড রেদার ডাই দ্যান বেক, আমি মরে যাব তারপরে ভিক্ষা করব না, কারণ আমার মরে যাওয়াটাই পছন্দনীয়, আমার মরে যাওয়াটা পছন্দ। এক্ষেত্রে আমরা হ্যাড বেটারটা উড রেদার ব্যবহার করব। এবং ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বাড়ি যাওয়াই ভালো, অত কোনো কিছু করা ভালো, এক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা। এখন 3 নম্বর রুলসে আমরা আসি। কোনো কিছু চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, করাই যায় না, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত লেট অ্যালোন ব্যবহার করি। যেমন আমি বলতে পারি হি ডিড নট গেট ডি গ্রেড লেট অ্যালোন এ প্লাস, সে ডি গ্রেডই তো পায় না, তাহলে এ প্লাস তো চিন্তাই করা যায় না। যেমন আমি এখানে একটা উদাহরণ লিখছি, দেখো আমি একটু পড়াশোনা। আর এই যে হি ক্যান নট বাই আ সাইকেল লেট অ্যালোন আ কার, সে একটা সাইকেলই কিনতে পারে না, তো কার তো চিন্তাই করা যায় না। আর বিশেষ কিছু ঘটার ভয় প্রকাশ করতে বা আশঙ্কা প্রকাশ করতে, সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? হোয়াট ইফ। যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো একটা উদাহরণ আমি লিখছি কি, হি ডাজ নট লাইক টু ট্রাভেল বাই দিস ওল্ড বাইক। কারণ ওল্ড বাইক নিয়ে যদি তুমি রাস্তায় বের হও, তাহলে তার মেশিন, যেমন মানুষ আমরা যখন বুড়ো হয়ে যাই, আসলে আমাদের রোগ ব্যাধি লেগেই থাকে, যে কোনো মুহূর্তে আমাদেরকে যে কোনো অকারণ ঘটতে পারে। যা হোক, তেমনি নতুন বাইক আর পুরাতন বাইকের মধ্যে পার্থক্য আছে। তার পুরাতন বাইক হলে সেটা অবশ্যই রাস্তায় গিয়ে অবশ্য সমস্যা হতে পারে,
তো এই জন্যে এই ধরনের আশঙ্কা যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, হোয়াট ইফ ব্যবহার করব। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো কি লেট অ্যালোন কখন ব্যবহৃত হয়, হোয়াট ইফ কখন ব্যবহৃত হয়। কোনো মানে ঘটার কোনো কিছু অর্থাৎ চিন্তাই করা যায় না, ভাবাই জানায় এমন কিছু প্রকাশ করতে লেট অ্যালোন, এবং বিশেষ কিছু ঘটার ভয় প্রকাশ করতে আমাদের হোয়াট ইফ ব্যবহৃত হয়। তো বন্ধুরা আমরা তাহলে বন্ধুরা আমরা এখানে দেখো 4 নম্বরে দেখো কারো এখানে আচরণ, এখানে কারো আচরণ এখানে কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা, কোনো অদ্ভুত বা কাল্পনিক, দেখতে কেমন ইত্যাদি সম্পর্কে জানার জন্য হোয়াট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। যেমন অনেক সময় আমরা প্রশ্ন করি না কি আসলে আমরা ভূতকে দেখেছি কি বাস্তবে, কেউ কোন বলতে পারবে কি ভূত দেখতে আসলে কেমন? আমাদের জাস্ট মনের কল্পনা, এবং মনের কল্পনা থেকে আমরা বিভিন্ন সময় সেটা কার্টুনে রূপান্তর করি। কিন্তু আসলে কি সত্যি সত্যি ভূত বলে কিছু আছে পৃথিবীতে? এটা কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। কিন্তু আসলে আমরা মুসলমান হিসাবে আমরা ভূত বলে কিছু বিশ্বাস আমরা করি না। এই ধরনের একটা মনের কল্পনা এই ধরনের বোঝাতে তখন আমরা এই দেখো হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। যেমন দেখা যাচ্ছে হোয়াট ডাজ আ ঘোস্ট লুক লাইক, ভূত দেখতে কেমন, এটা কল্পনা জাস্ট। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার লাইক, আবহাওয়াটা আসলে কেমন, আবহাওয়াটা আসলে কেমন। তো এইসব ক্ষেত্রে সাধারণত আমরা এই হোয়াটস লাইক বা হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তবে বন্ধুরা আমি একটা কথা বলবো, তোমাদের মানে বিষয়টা সহজ করার জন্য বলছি, আমরা যখন দেখব কি দুটো গ্যাপ আছে তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক এই ফ্রেজটা সাধারণত ব্যবহার করব। কারণ একটা পরীক্ষার প্রশ্নতে সাধারণত এই ধরনের গ্যাপ ডাবল থাকে না, সাধারণত থাকে না, আমি বলছি থাকতেও পারে কিন্তু সাধারণত থাকে না। তাহলে আমরা শিওর ধরে নেব কি হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হবে। বন্ধুরা দেখো এই 5 নম্বর সাধারণত জন্মগ্রহণ হতে বাক্যটা সর্বদাই সাধারণত প্যাসিভ হয়। যেমন আই ওয়াজ বর্ন, যেমন আমি এখানে লিখছি কি দেখো এখানে আই ওয়াজ বর্ন ইন 1977, অর্থাৎ জন্মগ্রহণ অর্থে যেমন হি ওয়াজ বর্ন ইন 2000। তো এসব ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ওয়াজ বর্ন শব্দটা ব্যবহার করব। বাক্যটা প্যাসিভ দেখলে আমরা জন্মগ্রহণ এ ধরনের দেখলেই, যেমন কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন ড্যাশ, এই জন্মগ্রহণ অর্থে আমরা এই ওয়াজ বর্ন শব্দটা, এই যে ওয়াজ বর্ন, এই ওয়াজ বর্ন ফ্রেজটা ব্যবহার করব। আচ্ছা পরে দেখো আমি লিখছি ভয়, বিপদ বা ক্ষতির আশঙ্কা বোঝাতে লেস্ট কনজাংশনটি বসে। ক্ষতির আশঙ্কা, অনেক সময় বলে না জোরে জোরে হাঁটো, তাড়াতাড়ি যাও, নাহলে তুমি 10 ফেল করবে। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে হাঁটে যাতে সে পড়ে না যায়, একটা এই যে পড়ার আশঙ্কা, একটা ট্রেন না ধরতে পারার যে আশঙ্কা, এই ধরনের ক্ষেত্রে তখন আমরা কি করব, এই লেস শব্দটা ব্যবহার করব। তো বন্ধুরা তোমাদের সুবিধার্থে একটা বিষয় আমি বলি, যখন দেখবে কি সাবজেক্টের পরে, এটা কিন্তু সাবজেক্টের পরে এই শুট যদি থাকে তাহলে ধরে নেবা কি তার আগে যে গ্যাপটা আছে সেখানে লেস শব্দটা বসবে। এটা অর্থ না বুঝতে পারলে তখন আমরা এইভাবে করতে পারি। আচ্ছা দেখো 7, আর বিলম্ব না করে এখনই কোনো কাজ করা উচিত বোঝাতে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বসে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর মানে উপযুক্ত সময়। কিন্তু দেখো ইট ইজ টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট না থাকে, এখানে দেখো কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে কি এখানে কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট না থাকলে আমরা কি ব্যবহার করব, এই যে ইনফিনিটিভ 2+ ভার্ব। তাহলে 2 পার ভার্ব যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার আগে কী ব্যবহার করব, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। আর পরে উদাহরণ দেখো ইট ইজ হাই টাইম ইউ লেফট দ্য প্লেস, এখানে ইউ দেখো সাবজেক্ট আছে, এই সাবজেক্ট থাকলে সাবজেক্টের পরে ভার্বের এই V2 বসে। আর যদি আমাদের ইট ইজ হাই টাইম 2 থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ইনফিনিটিভ বেস ফর্ম বসে, ভার্বের V1 বসে। যদি ইট ইজ টাইম 2 থাকে তাহলে কি বসবে, ভার্বের আমাদের বেস ফর্ম বসবে। আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের কি পাস্ট ফর্ম বসবে।
তাহলে বন্ধুরা আমরা এটা বুঝলাম আশা করি। এবার দেখো 8 নম্বরে অবাস্তব বা অপরিণীয় অর্থ প্রকাশ করতে অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহৃত হয়। অবাস্তব কিছু আমি কল্পনা করছি বা যেটা পূরণ হবার নাই, যেমন আমরা বলি না কি ইফ আই ওয়ার প্রাইম মিনিস্টার, আমি যদি প্রধানমন্ত্রী হতাম। তো এটা তো আসলে অপূরণীয় একটা বিষয়, কারণ এই পর্যায়ে এসে আমার কোনো প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এই ধরনের ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করি। যেমন হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে, কিন্তু আসলে সে কিছুই জানে না, কিন্তু তার কথা বলার এমন ধরন যে সব কিছুই সে জানতা। পরের উদাহরণ দেখো, হি স্পিক্স অ্যাজ দো হি ওয়ার এ ম্যাড। তো এখানে একটা খেয়াল করবে, হি এর পরে কিন্তু ভার্বের সিঙ্গুলার ফর্ম হয় সাধারণত, কিন্তু যদি অপরিণীয় ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। তাহলে এখানে যদি আমরা এখানে ওয়ার ব্যবহার করি, তাহলে এখানে আমাদের এখানে ভার্বের যদি আমাদের এখানে যদি কি থাকে প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে এখানে ওয়ার ব্যবহার হবে। আর যদি মূল ফর্ম ব্যবহার করি তাহলে সেটা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা এখানে দেখো সাধারণত বাক্যের শুরুতে ইট বা দিয়ার ব্যবহৃত হয়। এটাকে ড্যামি সাবজেক্ট বলা হয়, বা ইন্ট্রোডাক্টরিও দিয়ার বলা হয়, বা ইন্ট্রোডাক্টরিও ইট বলা হয়। যেমন ইট ইজ 7 o'clock, দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার টাউন। এই যে বাক্য শুরু করতে আমরা সাধারণত দিয়ার ব্যবহার করে থাকি। যেমন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি কি দেয়ার ইজ ইউনিভার্সিটি ইন রাজশাহী, সাধারণত থাকা অর্থে এখানে দেয়ার ব্যবহৃত হয়েছে। যেমন মালিকানা অর্থে কিন্তু হ্যাভ ব্যবহৃত হয়। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, কারণ এই কলমটার মালিক আমি, কিন্তু এটা বাক্য শুরু করার জন্য এমনি নর্মাল থাকা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেয়ার দ্বারা বাক্যটা শুরু হলো। আর বাক্যটা শুরু করার জন্য ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে সম্ভাবনা, এটা বাক্য শুরু করার জন্য ব্যবহৃত হলো ইট এখানে। বা ইট ইজ 5 minutes past 7, এখন 7:05, জাস্ট বাক্যটা শুরু করার জন্য ইট ব্যবহৃত হলো। বন্ধুরা দেখো 10 নম্বরে অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে সকল ভার্সনে ইউজ টু ব্যবহৃত হয়। অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে, যেমন আমি এই রুমে ধরো ঘুমাতাম, এটা আমার নিয়মিত অভ্যাস ছিল। আমি ধরো নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার, ওটা আমার নিয়মিত অভ্যাস ছিল। তো অতীতে কোনো নিয়মিত অভ্যাস বোঝাতে তাহলে কী ব্যবহৃত হবে, সকল পার্সনে ইউজ টু ব্যবহৃত হবে। যেমন হি ইউজ টু স্লিপ ইন দিস রুম, সে এই রুমে ঘুমাতো। আই ইউজ টু স্লিপ ইন দিস রুম, কারণ অতীতে এই রুমে আমি ঘুমাতাম, এখন কিন্তু আর ঘুমাই না, আগে কিন্তু অভ্যাস ছিল। এখানে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আমি, অতীতে নিয়মিত অভ্যাস বোঝাতে সাবজেক্ট আবার ইউজ টু ব্যবহৃত হয় পাস্ট টেন্সে, কিন্তু যদি অনিয়মিত হয় তাহলে কি বসবে, আমি প্রায় চা পান করতাম, তাহলে এটা অনিয়মিত অভ্যাস, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট আবার উড ব্যবহার করবো, আই উড ড্রিঙ্ক টি ভেরি ওপেন। ওকে বন্ধুরা, আমরা নেক্সট অপশানে আসি। বিনয়ের সাথে অনুরোধ বোঝাতে বাক্যের শুরুতে উড ইউ মাইন্ড বসে। ধরো তোমার এখানে টিচার জানলার পাশে বসে আছে বা দরজার পাশে বসে আছে, এখন তুমি ওখানে যেতে পারছো না, এখন দরজাটা বন্ধ করা দরকার অথবা দরজা খোলা দরকার, তখন সেক্ষেত্রে কী বলবে, যদি খোলা হয় তো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর। তার মানে কি বাক্যের শুরুতে তখন উড ইউ মাইন্ড। এখানে একটা কথা বলে রাখি আমি, এই যে দেখবে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, এটা দেখে কিন্তু অনেকটা তুমি বুঝতে হবে কি উড ইউ মাইন্ড এই ফ্রেজটা ব্যবহৃত হতে পারে, এদিক কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা যা হোক, এরপরে আমরা দেখো সত্য বোঝাতে নাবোধক অর্থে বাক্যে আনলেস ব্যবহৃত হয়। আনলেস মানে যদি না, আনলেসের মানে কি যদি না, আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, যদি তুমি পড়াশোনা না করো তাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। এটা কিন্তু নাবোধক সত্য দেওয়া হচ্ছে কি তুমি আগে এটা যদি না করো তাহলে ওটা তোমার ঘটে যাবে, ঘটার সম্ভাবনা থাকবে, এসব ক্ষেত্রে তখন আমরা সেটা আনলেস ব্যবহার করব। আবার নাবোধক অর্থে আমরা কিন্তু আনটিল শব্দটা ব্যবহার করি অনেক সময়, আনটিল। আচ্ছা যা হোক, এবার দেখো আমি এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই যে পরে 12 নম্বরে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটা বোঝাতে অ্যাজ সুন অ্যাজ ব্যবহৃত হয়। যেমন অ্যাজ সুন অ্যাজ আই স আ টাইগার আর আই র্যান অ্যাওয়ে, তা আমি যে মাত্র দেখলাম একটা বাঘ, সে মাত্র দৌড় দিলাম, কারণ বাঘের তো ভয় সবারই আছে, তাই না, বাঘের ভয় আমরা সবাই করি।
তাহলে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা বোঝাতে আমরা সাধারণত অ্যাজ সুন অ্যাজ মাঝখানেও বসতে পারে, আবার শুরুতেও বসতে পারে। ধরেন অ্যাজ সুন অ্যাজ আই স আ টাইগার আই রান অ্যাওয়ে, আমি যদি বলতাম অ্যাজ সুন অ্যাজ, এখানে মাঝখানে যদি আমি ব্যবহার করতাম কি অ্যাজ সুন অ্যাজ আই স আ টাইগার, এটা আগে ব্যবহার করলাম, তারপরে আই র্যান অ্যাওয়ে, তাহলে সেটাও কিন্তু হতো। তো যাই হোক বন্ধুরা, আমি যে ক্লাসটা করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং এই ক্লাসটা যদি ভালো করে তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা এই সেকশনে ফুল মার্কস পাবে, এটা আমি আশাবাদী। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য কোনো ক্লাস দেখা হবে। আর আমার যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবা, এটা আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।